গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অশনি সংকেত। পড়ছি এর দ্বিতীয় পর্ব। অঙ্গন বইয়ের ঘুম এলো না অনেক রাত পর্যন্ত। সে ভাবছিল তার জীবনের গত দিনগুলির কথা। ছুতরখালি গ্রাম তার বাপের বাড়ি। বাবা ছিলেন সামান্য অবস্থার গৃহস্থ। জমি জমার সামান্য আয়ে সংসার চালাতেন। হরিহরপুরে কি একটা কাজে গিয়ে গঙ্গাচরণের বাবার সঙ্গে আলাপ হয়। সেই সূত্রে মেয়ের বিয়ের সম্বন্ধ করেন গঙ্গাচরণের সঙ্গে। কিন্তু বিবাহের কিছুদিন পূর্বেই হঠাৎ তিনি মারা যান। মামাদের চেষ্টায় ও গঙ্গাচরণের বাবার দয়ায় হরিহরপুরেই বিবাহ হয়। একখানা মাত্র লালপা শাড়ি ও মায়ের হাতে সোনা বাঁধানো শাখা, এর বেশি কিছু জোটেনি অঙ্গন বইয়ের ভাগ্যে বিয়ের সময়। এদিকে বিয়ের কিছুদিন পরে গঙ্গাচরণের বাবাও মারা গেলেন। গঙ্গাচরণের জ্ঞাতিরা নানা রকম শত্রুতা করতে লাগল। হরিহরপুরে একখানা পুরনো কোঠা বাড়ি ও একটা আম বাগান ছাড়া অন্য কিছু আয়কর সম্পত্তি ছিল না। জ্ঞাতিদের শত্রুতার অবস্থা শেষে এমন দাঁড়াল যে আম বাগানের একটি আমও ঘরে আসে না। কোনো আয় ছিল না সংসারে। উঠোনের মানকুচো তুলে কানার গীতির হাটে নিজের মাথায় করে নিয়ে গিয়ে বিক্রি করে গঙ্গাচরণকে চাল কিনে আনতে হয়েছে। তবে স্বামী স্ত্রীর সংসার চলেছে। একদিন খুব বর্ষার দিন। ফুটো ছাদ দিয়ে জল পড়ে ঘর ভেসে যাচ্ছে। অঙ্গনবউ স্বামীকে বললে, হ্যাঁ গা, বাড়িঘর না সারালে এখানে তো আর থাকা যায় না। গঙ্গাচরণ বললে, কি করি বউ, বসন্ত মিস্ত্রিকে জিজ্ঞেস করিনি ভাবছ? আমি বসে নেই। 200 টাকার 1 পয়সা কমেও ছাদ উঠবে না। কোথায় পাবে 200 টাকা? 2 টাকার সম্বল আছে তোমার? আমার পরামর্শ শোনো, এ দেশ ছেড়ে অন্য জায়গায় যাই। কোথায় যাই বলো দেশ ছেড়ে? কে জায়গা দেবে? সে কথা আমি জানি। পুরুষ মানুষ, সে তুমি বোঝো। আর জ্ঞাতি সত্তরের সঙ্গে বিবাদ করে এখানে টিকে থাকতে পারবে না তুমি। সেই হলো ওদের দেশ থেকে সূত্রপাত। তারপর আশ্বিন মাসের পুজোর পরই ওরা প্রথম এলো এই ভাতছালা। এখানে প্রথম ভালোই চলেছিল, পরে একটু অসুবিধা হয়ে গেল। তার প্রধান কারণ, ভাতছালায় এরা এসেছিল স্থানীয় গোয়ালারা ধানের জমি করে দেবে আশা দিয়েছিল বলে। কিন্তু 2 বছর হয়ে গেল, ধানের জমির কোনো বন্দোবস্ত আর হয়ে উঠল না। একবেলা খাওয়া হয় ওদের, তো অন্য বেলা হয় না। সেই সময় এই কালী গোয়ালিনী যথেষ্ট সাহায্য করেছিল ওদের। বিরক্ত হয়ে ওরা এখান থেকে উঠে যায় বাসুদেবপুরে। সেখানে অন্য সুবিধে মন্দ ছিল না, কিন্তু ম্যালেরিয়াতে অঙ্গনবউ মরে যাওয়ার জোগাড় হল। তখন নতুন গায়ের কাপালিদের সঙ্গে বাসুদেবপুরের হাটেই আলাপ হয় গঙ্গাচরণের। কাপালিরা পাঠশালার মাস্টার চাইছে শুনে গঙ্গাচরণ যেতে রাজি হয়। ওরাও খুব আগ্রহ করে নিয়ে যেতে চায়। সেই থেকেই নতুন গায়ে বাস। অঙ্গন বলে, কালী, ঘুমোলে নাকি? বাবা, কি ঘুম তোদের! মতি ঘুমজড়িত স্বরে বলে, বামুন দিদি, ঘুমোনি এখনো? রাত যে পুয়ে এলো, ঘুমিয়ে পড়ো, পুবে ফর্সা হলো, তোর মুন্ডু হলো পোড়ার মুখী। অঙ্গনবউ ভাবছিল তার জীবনে কত জায়গায় যাওয়া হলো, কত কি দেখা হলো। তার বয়সী কটা মেয়ে এমন নানা জায়গায় বেরিয়েছে। ওই তো তারই সমবয়সী হেম রয়েছে হরিহরপুরে তার শ্বশুরবাড়ির গ্রামে। কোথাও যায়নি, কোনো দেশ দেখেনি। সে ভাবলে, ভালো কাপড় পরতে পারিনি, খেতে পাইনি, তাই কি আমার মতো এত জায়গা বেরিয়েছে হইম? কত জায়গা! ধরো হরিহরপুর, সেখান থেকে ভাতছালা, ভাতছালা থেকে বাসুদেবপুর, তারপর এখন নতুন গা। কথাটা কালীকে বলবার জন্য সে ব্যাকুল হয়ে উঠল। ডাক দিলে, ও কালী, কালী, একটা কথা শোন না। মতি ঘুমজড়িত স্বরে বললে, বামুন দিদি, তুমি জ্বালালে দেখছি, ঘুমুতি দেবে না রাত্রিরে। কালী ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, ওকে আর ডাকাডাকি করো না, রাত পুইয়ে গেল যে। অঙ্গনবউ হেসে তার গায়ে একটা কাটি ছুঁড়ে মেরে বললে, দূর পোড়ামুখী। যে দুদিন অঙ্গন এখানে রইল, এমন নিছক আনন্দের 2টি দিন ওর জীবনে কতকাল আসেনি। চলে আসবার দিন মতি মুচিনি কেঁদে আকুল হল। সে এ গায়ে আর থাকতে চায় না, অঙ্গন বইয়ের সঙ্গে চলে যাবে। কালী গোয়ালিনী আতসের ভালো গাওয়া ঘি ও 2টো মানকুচো নিয়ে এসে দিলে। মতি খেজুরের গুড়ের পাটালি নিয়ে এলো খেজুর গাছের বাকলায় বেঁধে। গঙ্গাচরণ জিনিসপত্র দেখে বললে, বাহ, অনেক সওদা করে এনেছো দেখছি। অঙ্গনা হাসি হাসি মুখে বললে, দাম দিতে হবে আমাকে কিন্তু। ভালো কথাই তো, কেমন দেখলে? অতি চমৎকার। আমার যে কি ভালো লেগেছে। মতি এলো, কালী এলো, গায়ের কত ঝিবও দেখতে এলো। ওরা এখনো ভোলেনি আমাদের। ভুলে যাবে?
সবাই বলে এখানে এসে আবার বাস করুন বামুন দিদি। হ্যাঁ গা, পদ্মবিলের ধারে একখানা ঘর বাঁধো না কেন? আমার বড্ড স্বাদ কিন্তু। আবার ভাতশালা ফিরে যাবে? সে হয় না, পাঠশালা জমে উঠেছে, এখন কি নড়া যায়? গেলেই লোকসান। তুমি যা ভালো বোঝো, আমার কিন্তু বাপু ওখানে একখানা ঘর বাঁধবার বড্ড ইচ্ছে। গঙ্গাচরণ সেদিন পাঠশালা জমিয়ে বসেছে। সামনের পথ দিয়ে একজন পথ চলতির লোক যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পাঠশালার মধ্যে ঢুকে বললে, এটা পাঠশালা? হ্যাঁ। মশাই দেখছি ব্রাহ্মণ, একটু তামাক খাওয়াতে পারেন? আমিও ব্রাহ্মণ, নমস্কার। বসুন বসুন, নমস্কার। ওরে! গঙ্গাচরণের ইঙ্গিতে একজন ছাত্র তামাক সাজতে ছুটল। আগন্তুক লোকটির পায়ে পুরনো তালি দেওয়া ক্যাম্বিসের জুতো, গায়ে মলিন পিরান, হাতে একগাছি তৈলপক্ক সরু বাঁশের ছড়ি। পায়ে জুতো থাকা সত্ত্বেও সাদা ধুলো হাঁটু পর্যন্ত উঠেছে। লোকটি একটা কেরোসিনের কাঠের বাক্সের উপর ক্লান্তভাবে বসে পড়ল। গঙ্গাচরণ বললে, মশাইয়ের নাম? আগে দুর্গা বাড়ুজ্যে। নিবাস কুমোরের নাগরখালি, আরংঘাটা সন্নিকট। আমিও আপনার মতো স্কুল মাস্টার। অম্বিকপুর চেনেন? এখান থেকে 5 কোষ পথ। অম্বিকপুরে লোয়ার প্রাইমারি স্কুলে সেকেন্ড পণ্ডিত। বেশ বেশ, তামাক ইচ্ছে করুন। আগে আমায় একটু জল খাওয়াতে পারেন? ডাব খাবেন? ওরে পাঁচু, যাও বাবা, হরিকাপালির চারাগাছ থেকে আমার নাম করে 2টো ডাব চট করে পেরে নিয়ে এসো তো। আগন্তুক লোকটি প্রশংসমান দৃষ্টিতে গঙ্গাচরণের দিকে চেয়ে বললে, বাহ, আপনার দেখছি এখানে বেশ পোষার। গঙ্গাচরণ মৃদু হেসে চুপ করে রইল। বুদ্ধিমান ব্যক্তি নিজের পোষার প্রতিপত্তির কথা নিজের মুখে বলে না। ইতিমধ্যে ডাব এসে পড়ল। ডাবের জল খেয়ে দুর্গাপদ বাড়ুজ্যে আরামে নিঃশ্বাস ফেলে হুঁকো হাতে নিয়ে সজোরে ধূমপান করতে লাগল। আপন মনেই বলল, বেশ আছেন আপনি, বেশ আছেন। গঙ্গাচরণ বিনীতভাবে বললে, আপনাদের বাপ মায়ের আশীর্বাদে একরকম চলে যাচ্ছে। না না, বেশ আছেন, দেখে আনন্দ হয়। আমার মতো স্কুল মাস্টার একজন ভালোভাবে থাকতে দেখলেই আনন্দ হয়। আপনি ওখানে কিরকম পান? মাইনে পাই 3 টাকা স্কুল থেকে, গভর্নমেন্টের অ্যাড পাই 1.5 টাকা, ইউনিয়ন বোর্ডের অ্যাড পাই 9 মাসে। এই ধরুন সর্বসাকুল্যে 7.5 টাকা। তা একরকম চলে যায়। গঙ্গাচরণ বললে, মাসে মাসে পান তো? দুর্গাপদ বাড়ুজ্যে গর্বে সুরে বললে, নিশ্চয়ই, এ হলো গভর্নমেন্টের কারবার, এতে কোনো গোলমাল হবার জুটি নেই। তবে মোটে 7 টাকায় সংসার ভালো চলে না। মশাইয়ের ছেলেপিলে কি? একটি মাত্র মেয়ে আর আমার পরিবার। তবে আমার বিধবা ভগ্নী আমার সংসারেই থাকে। 7 টাকায় এতগুলি লোকের আর কিছু আয় নেই? আগে না, আমি বিদেশি লোক, ওখানে আর কি আয় থাকবে? ও গ্রামে কি ব্রাহ্মণের বাস বেশি, নাকি অন্য অন্য জাতও আছে? আপনি সঙ্গে সঙ্গে 10 কর্ম ধরুন না কেন। এই ধরুন লক্ষ্মী পুজো, মনসা পুজো, ষষ্ঠী পুজো টুজো, ওসব চলবে না। সেখানে পুরুত আছে গ্রামে, ব্রাহ্মণের গ্রাম। ওখানেই আপনি ভুল করেছেন। এই গোলমাল করবি তো একেবারে পিঠের ছাল তুলব সব। ব্রাহ্মণের গ্রামে বসতে নেই কখনো, ওতে পসার হয় না মশাই। কথা ঠিকই বলেছেন, আপনি বেশ আছেন। ডাব আনতে বললে অমনি ডাব এসে হাজির। অমন না হলে বাসের সুখ। আমার আর কোনো আয় নেই 7.5 টাকা ছাড়া। তবে ধরুন কলাটা বেগুনটা মধ্যে মধ্যে ছাত্রেরা আনে। দুর্গাপদ বাড়ুজ্যে কথাবার্তার ফাঁকে অন্যমনস্ক হয়ে কি ভাবতে লাগল। পুনরায় তামাক সেজে যখন হুঁকো তার হাতে দেওয়া হলো, তখন বললে, একটা কথা ভাবছি। কি বলুন? দুজনে মিলে একটা আপার প্রাইমারি স্কুল গড়ে তুলি না কেন? আপনি কি গুরু ট্রেনিং পাস? না। দুর্গাপদ চিন্তাকুলভাবেই বললে, তাই তো, গুরু ট্রেনিং পাস না থাকলে হেডমাস্টার হতে পারবেন না যে। বাইরে থেকে আবার কাউকে আনলে তাকে ভাগ দিতে হবে কি না? সে নিজের কোলে সব ঝোল টেনে নেবে। তবে সুবিধে হবে না। আমার ওখানে আর ভালো লাগছে না। সঙ্গী নেই, 2টো কথা কইবার মানুষ নেই। ব্রাহ্মণ যা আছে সব অশিক্ষিত, চাষবাসী নিয়ে আছে। সংসার অনিত্য। আমি মশাই আবার একটু ধম্ম কথা, একটু সৎ আলোচনা বড্ড পছন্দ করি। গঙ্গাচরণ মনে মনে বললে, এই রে, খেয়েছে। মুখে বললে, সে তো খুব ভালো কথা। আপনি আর আমি সম ব্যবসায়ী, তাই আপনার কাছে এত কথা খুলে বললাম। কিছু মনে করবেন না যেন। আচ্ছা, আজ উঠি, অনেক দূর যেতে হবে। আবার যখন এদিকে আসবেন দেখা দেবেন দয়া করে।
সে আর বলতে মশাই, একদিন আমার পরিবারকে নিয়ে এসে আপনাদের বাড়িতে আলাপ করিয়ে দেব। আচ্ছা আসি, নমস্কার। গ্রামের বিশ্বাস মশাইয়ের নাতিটি কাকতালীয়ভাবে সুস্থ হয়ে উঠল গঙ্গাচরণের শান্তি সস্তায়নের পরে। এতে গঙ্গাচরণের প্রসার আরও বেড়ে গেল গ্রামের লোকেদের কাছে। একদিন একজন লোক এসে গঙ্গাচরণকে বললে, আমাদের গায়ে একবার যেতে হচ্ছে পণ্ডিত মশাই। এসো, বসো। কোথায় বাড়ি? কামদেবপুর। এখান থেকে 3 ক্রোশ। আপনার নাম শুনে আসছি। সবাই বললে পণ্ডিত মশাই গুণী লোক। আমাদের গায়ের আশেপাশে বড় উলো ওঠোর ব্যারাম চলছে। আপনাকে যে আমাদের গা বন্ধ করতে হবে। গঙ্গাচরণ গা বদ্ধ করা কথাটা প্রথম শুনল, তবু আন্দাজ করে নিলে লোকটি কি চাইছে। তাদের গ্রামে যাতে ওলা ওঠার অসুখ না ঢোকে, এই জন্য মন্ত্র পড়ে গ্রামের চারদিকে গণ্ডি টেনে দিয়ে মহামারীর আগমন বন্ধ করতে হবে, এই ব্যাপার। কাঁচা লোকের মতো গঙ্গাচরণ তখনই বলে উঠল না, হ্যাঁ, এখনই করে দেব, তাতে আর কি, ইত্যাদি। সে গম্ভীরভাবে তামাক টেনে যেতে লাগল। উত্তরে হ্যাঁ কি না কিছুই বললে না। লোকটি উদ্বিগ্ন সুরে বললে, ঠাকুরমশাই, হবে তো আমাদের ওপর দয়া? গঙ্গাচরণ স্থিরভাবে বললে, তাই ভাবছি। কেন পণ্ডিত মশাই? এ আপনাকে হাতে নিতেই হবে। বড্ড শক্ত কাজ, বড্ড শক্ত। কিছুক্ষণ দুজনেই চুপ। পরে লোকটা পুনরায় আকুলভাবে বললে, তবে কি হবে না? গঙ্গাচরণ নীরব 2 মিনিট। পণ্ডিত মশাই, বাবু হে, অমন বকবক করো না। মাথা ধরিয়ে দিলে যে বকে। দাঁড়াও, ভাবতে দাও। লোকটা ধমক খেয়ে চুপ করে রইল, যদিও সে বুঝতে পারল না এতক্ষণ সে অমন কি বকছিল যাতে পণ্ডিত মশাইয়ের মাথা ধরতে পারে। নিজে থেকে সে কোনো কথা বলতে আর সাহস করলে না। গঙ্গাচরণ নিজেই খানিকটা চিন্তার পর বললে, কুলকুণ্ডলিনী জাগরণ করতে হবে, বড্ড শক্ত কথা, পয়সা খরচ করতে হবে, পারবে? লোকটা এবার উৎসাহ পেয়ে বললে, আপনি যা বলেন পণ্ডিত মশাই। আমাদের গায়ে আমরা 60-70 ঘর বাস করি। হিন্দু মুসলমানে মিলে চাঁদা তুলে খরচ যোগাব। প্রাণ নিয়ে কথা। আশপাশের গা মরে উজাড় হয়ে যাচ্ছে। যদি পয়সা খরচ করলে আমাদের প্রাণগুলো বাঁচে। নদীর জল খাও? আগে হ্যাঁ, আমাদের গায়ের নিচেই বাওর, বাওরের জল খাই। গা বদ্ধ করলে বাওরের জল আর খেতে পাবে না কেউ, পাতকুয়োর জল খেতে হবে। সে আপনি যেমন আগে করবেন। কত খরচ হবে বলুন? গঙ্গাচরণ মনে মনে হিসেব করবার ভঙ্গি করে কিছুক্ষণ পরে বললে, সর্বসা করলে প্রায় 30 টাকা খরচ হবে। ফর্দ করে দিচ্ছি, নিয়ে যাও। লোকটা যেন নিঃশ্বাস ফেলে বাঁচল। এত গম্ভীর ভূমিকার পর মাত্র 30টি টাকা খরচের প্রস্তাব সে আশা করেনি। কিন্তু গঙ্গাচরণের উচ্চাসার সীমা পৌঁছে গিয়েছে। ভাত ছালাতেও যাকে স্ত্রীপুত্র সহ অনেক সময় দিনে রাত্রে একবার মাত্র অন্নাহার করে সন্তুষ্ট থাকতে হয়েছে, সে এর চেয়ে বেশি চাইতে পারে কি করে? গঙ্গাচরণ বাড়ির মধ্যে ঢুকে স্ত্রীর সঙ্গে পরামর্শ করলে সংসারের কি কি দরকার। অঙ্গন বউ বেশি আদায় করতে জানে না। স্বামী স্ত্রীতে পরামর্শ করে একটা ফর্দ খাড়া করলে, তেমন ব্যয়সাধ্য ফর্দ নয়। অঙ্গন বউ বললে, তুমি গা বন্ধ করতে পারবে তো? এতগুলো লোকের প্রাণ নিয়ে খেলা। গঙ্গাচরণ হেসে বললে, আমি পাঠশালায় ছেলেদের স্বাস্থ্য প্রবেশিকা বই পড়াই। তাতে লেখা আছে মহামারীর সময় কি কি করা উচিত অনুচিত। আসলে তাতেই গা বন্ধ হবে, মন্ত্র পড়ে গা বন্ধ করতে হবে না। বাইরে এসে বললে, ফর্দ লিখে নাও। আলো চাল 10-এর, পাকা কলা 10 ছড়া, গাওয়া ঘি 250-এর, সন্দেশ 250-এর, কাপড় চাই 3খানা শাড়ি কস্তা পেড়ে, 3 ভৈরবীর, আর প্রমাণ ধুতি চাদর ভৈরবের, আরও ধরো হোমের তাম্রকুণ্ডু। লোকটা ফর্দ নিয়ে চলে গেল। কামদেবপুর গ্রামে যেদিন গঙ্গাচরণ যায় সেদিনই সেখানে একজন বললে, পণ্ডিত মশাই, চাল বড্ড আকড়া হবে। কিছু চাল এ সময় কিনে রাখলে ভালো হয়। কত আকড়া হবে? তা ধরুন মনে 2 টাকা চড়া আশ্চর্যই নয়। কথাটা উপস্থিত কেউ বিশ্বাস করলে না। শান্তি সস্তায়ন বা গা বন্ধ করার প্রক্রিয়া দেখবার জন্য আশপাশ থেকে অনেক লোক জড়ো হয়েছিল। গ্রামের চাষিরা বললে, মনে 2 টাকা? তাহলে আর ভাবনা ছিল না। কে বলেছে এসব কথা? আগেকার বক্তা নিতান্ত বাজে লোক নয়। ধান চালের চালানি কাজ করেছে, এ বিষয়ে অভিজ্ঞতা আছে বলে মনে হয়। সে জোর গলায় বললে, তোমরা কিছু বোঝো না হে। আমার মনে হচ্ছে গতিক দেখে চালের দর ঠিক বাড়বে। আমি এ কারবার অনেক দিন ধরে করে আসছি, আমি বুঝতে পারি।
কথাটা কেউ গায়ে মাখল না। তখন গা বন্ধ করার ব্যাপার নিয়ে সকলে গঙ্গাচরণকে সাহায্য করতে ব্যস্ত। হোম শেষ করে পুজো আরম্ভ করতে গঙ্গাচরণ পুরো 3 ঘণ্টা কাটিয়ে দিলে। এসব অজপাড়া গা, এখানকার হালচাল ভালোই জানা আছে তার। পয়সা কি অমনি অমনি রোজগার হয়? 3টি মাটির কলসি সিঁদুর দিয়ে চিত্রিত করতে হয়েছে। তালপাতার তীর বানিয়ে 4 কোণে পুঁতে পৈতে সুতো দিয়ে সেগুলো পরস্পর বাঁধতে হয়েছে। গাব কাঠের পুতুল তৈরি করতে হয়েছে গ্রাম্য ছুতোর দিয়ে। তেল সিঁদুর লেপে সেটা তেমাথার রাস্তায় পুঁততে হয়েছে। হাঙ্গামা কি কম? সে যত বিদঘুটে ফরমাস হোক, গ্রামের লোকের তত শ্রদ্ধা বেড়ে যায় তার ওপরে। ওর কানে গেল লোক বলাবলি করছে, বলি, এ কি তুই যা তা পেলি রে? ওর পেটে এলেম আছে, যাকে বলে পণ্ডিত। এ কি তুই বাগানঘাট দীনু ভট্টাচার্য পেয়েছিস? গঙ্গাচরণ হেঁকে বললে, নিষ্কালী সরা 2খানা আর শ্বেতাকন্দের ডাল 2টো। ঠিক দুপুরবেলা। এখন এসব জিনিস কোথা থেকে জোগাড় হয় আর কেই বা আনে? সবাই মুখ চাওয়াচাই করতে লাগল। একজন বিনীতভাবে বললে, আগে এ গায়ে তো কুমোর নেই, নিষ্কালী সরা এ কোথায় পাই? গঙ্গাচরণ রাগের সুরে বললে, তবে থাকলো পড়ে, পাঁকি ঝুঁকির কাজ আমায় দিয়ে হবে না। গা বন্ধ করতে নিষ্কালী সরা লাগে এ কথা কে না জানে? আগে থেকে জোগাড় করে রেখে দিতে পারোনি? গ্রামের লোকে নিজেদের অজ্ঞতায় নিজেরাই লজ্জিত হয়ে উঠল। বলাবলি করলে, এ খাঁটি লোক বাবা, এর কাছে কোনো কাজের ফাঁকি নেই, যেভাবে হোক সরা এনে দিতেই হবে। নানা অপরিচিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেলা 2টোর সময় প্রক্রিয়া শেষ হল। গঙ্গাচরণ বললে, সবাই এসে শান্তিজল নিয়ে যাও। খুব ঘটা করে শান্তিজল ছিটিয়ে দিয়ে গঙ্গাচরণ গম্ভীর মুখে বললে, এবার আসল কাজটি বাকি। উপস্থিত সকলে ওর মুখের দিকে চায়। সকাল থেকে ফরমায়েশের চোটে প্রত্যেকে হিমশিম খেয়ে গিয়েছে। শান্তিজল পর্যন্ত ছিটানো হয়ে গেল, তবু এখনো আসল কাজটি হল না। বেলা 3টে বাজে দিকে। গ্রামের মাতব্বর লোক এক আধজনে গিয়ে বললে, আগে কি কাজের কথা বলছেন পণ্ডিত মশাই? ঈশান কোণে নিম গাছ আছে এ গায়ে? আগে কোথায় বললেন? ঈশান কোণে। তারা মাথা চুলকে বললে, আগে সে কোথায়? ঈশান কোণ জানো না? উত্তর পশ্চিম কোণ, এই দিক। আঙুল দিয়ে গঙ্গাচরণ ঈশান কোণ দেখিয়ে দেয়। গ্রামে ঢুকবার পথই সেদিক দিয়ে। আসবার সময় সেদিকে একটা বড় নিম গাছ সে লক্ষ্য করে এসেছে আজই সকালবেলা। একজন বললে, আগে হ্যাঁ, আছে বটে একটা। আছে, থাকতেই হবে, ঈশানে যোগিনী যে। আগে কি করতে হবে? ওখানে ধ্বজা বাঁধতে হবে, চলো আমার সঙ্গে। দুজন জোয়ান ছোকরা গঙ্গাচরণের আদেশে নিমগাছের মগডালে ধ্বজা বাঁধতে উঠল। বেলা 4টে বাজে। গঙ্গাচরণ হাঁপ ফেলে নিশ্চিন্ত হবার ভঙ্গিতে বললে, যাক, এবার ব্যাপারটা মিটে গেল। বাবা, পয়সা খরচ করে ক্রিয়াকর্মের অনুষ্ঠান করলে তোমরা, এর মধ্যে খুঁত থাকতে দেব কেন? এবার তোমরাও নিশ্চিন্তি, আমিও নিশ্চিন্তি। গা বন্ধ বললেই গা বন্ধ হয়? খাটুনি আছে। সকলে শ্রদ্ধা ও ভক্তিতে আপ্লুত হয়ে উঠল। এমন না হলে পণ্ডিত। গ্রামের সবাই মিলে অনুরোধ করে এক গোয়াল বাড়িতে নিয়ে গিয়ে গঙ্গাচরণের জলযোগের ব্যবস্থা করলে। গঙ্গাচরণ বললে, ডাবের জল ছাড়া আমি অন্য জল খাব না। তোমরাও নদীর জল ব্যবহার বন্ধ করো একেবারে। 1 মাস কাল নদীর জল কেউ খেতে পাবে না। বাসি বা পচা জিনিস খাবে না। মাছি বসলে সে খাবার তখনই ফেলে দিবে, মনে থাকবে? সবাইকে বলে দাও। মাতব্বর লোকেরা সকলকে কথাটা বলে বুঝিয়ে দিলে। সন্ধ্যার আগে গরুর গাড়ি করে ফিরছে। পথে গ্রাম্য পুরোহিত দীনু ভট্টাচার্য এসে বললে, নমস্কার, চললেন? আগে হ্যাঁ, আমার একটা কথা আছে, গাড়ি থেকে নেমে একটু শুনুন। গঙ্গাচরণ গাড়ি থেকে নেমে একটা গাছতলায় দাঁড়িয়ে দীনু ভট্টাচার্যের সঙ্গে কথা বললে। দীনু ওর হাত ধরে বললে, আমার একটা অনুরোধ। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমায় কিছু দিয়ে যান আজ যা পেলেন। কেন? আমি না খেয়ে মরছি, ঘরে একদানা চাল নেই। চালের দাম হু হু করে বাড়ছে। ছিল 4.5, হলো 6 টাকা। 5-6টি পুষ্যি নিয়ে এখন চালাই কি করে বলুন? আমি নিজে বুড়ো বয়সে রোজগার না করলে সংসার চলে না, অথচ বুড়ো হয়ে পড়েছি বলে এখন আর কেউ ডাকেও না। চোখই আর তেমন ভালো দেখিনি। গঙ্গাচরণ চুপ করে থেকে বললে, তাই তো, বড় মুশকিল দেখছি। আপনার বয়স কত? 69 যাচ্ছে। মেয়েরা বড়, ছেলে বড় হলে ভালো ছিল। এ বুড়ো বয়সে রোজগার করার কেউ নেই আমি ছাড়া। চালের দাম কত চড়েছে? আরও নাকি চড়বে শুনছি। এখনই খেতে পাচ্ছি নে,
আরও বাড়লে কি কিনে খেতে পারব? এই যুদ্ধর দরুন নাকি অমনটা হচ্ছে। গঙ্গাচরণ মাঝে মিশালে শোনে বটে যুদ্ধের কথা, মাঝে মাঝে দু একখানা এরোপ্লেন মাথার উপর দিয়ে যাতায়াত করতে দেখেছে। তবে এ অজ চারশাগায় কেউ খবরের কাগজ নেয় না। শহরও 7-8 মাইল দূরে। গঙ্গাচরণ নিজের ধান্দায় ব্যস্ত থাকে, ওসব চর্চা করবার সময়ও তার নেই। তবু কথাটা তাকে ভাবিয়ে তুললে। সে বুড়ো ভট্টাচার্যকে বললে, যা চাল পেয়েছি তা থেকে কিছু আপনি নিয়ে যান, আর কিছু ডাল আর গাওয়া ঘি। দীনু ভট্টাচার্য বললে, না, গাওয়া ঘি আমার দরকার নেই, বলে ভাত জোটে না, গাওয়া ঘি। আচ্ছা, আমি এই কাপড়ের মুড়োতেই চাল ডাল বেঁধে নিই। আপনি আমায় বাঁচালেন, ভগবান আপনার ভালো করুন। কথাটা ভাবতে ভাবতে গঙ্গাচরণ বাড়ি এসে পৌঁছল। অঙ্গন বউ জিনিসপত্র দেখে খুব খুশি, বললে, চাল এত কম কেন? এক বুড়ো বামুন ভট্টাচার্যকে কিছু দিয়ে এসেছি পথে। যাগে, ভালোই করেছ, দিলে তাতে কমে না, বরং বেড়ে যায়। শুনছি নাকি চালের দাম বাড়বে, সবাই বলছে। 6 টাকার থেকে আরও বাড়বে? বলো কি গো? সবাই তো বলছে, যুদ্ধের দরুন নাকি এমন হচ্ছে। কার সঙ্গে যুদ্ধ বেঁধেছে গো? সেসব তুমি বুঝতে পারবে না। আমাদের রাজার সঙ্গে জার্মানি আর জাপানের। সব জিনিস নাকি আকড়া হয়ে উঠবে। হোগে, আমাদের তো অর্ধেক জিনিস কিনে খেতে হয় না, তবে চালটা যদি বেড়ে যায়, সেই কথাই তো ভাবছি। সেদিন বিকেলে বিশ্বাসমশাইয়ের বাড়ি বসে এইসব কথাই আলোচনা হচ্ছিল। বিশ্বাসমশাই বললেন, আমাদের ভাবনা কি, ঘরে আমার 2 গোলা ধান বোঝাই, দেখা যাবে এরপরে। বৃদ্ধ নবদ্বীপ ঘোষাল বললে, এইসব হ্যাঙ্গামা কতদিনে মিটবে ঠাকুরমশাই? শুনছি নাকি কি একটা পুর জার্মান নিয়ে নিয়েছে। বিশ্বাসমশাই বললে, সিঙ্গাপুর। নবদ্বীপ বললে, সে কোন জেলা? আমাদের এই যশোর না খুলনে, মামুদপুরের কাছে? বিশ্বাসমশাই হেসে বললেন, যশোরও না খুলনেও না, সে হলো সমুদ্রের ধারে, বোধহয় পুরীর কাছে, মেদিনীপুর জেলা। তাই না পণ্ডিত মশাই? গঙ্গাচরণ ভালো জানে না, কিন্তু এদের সামনে অজ্ঞতাটা দেখানো যুক্তিযুক্ত নয়। সুতরাং সে বললে, হ্যাঁ, একটু দূরে, পশ্চিম দিকে, ঠিক কাছে নয়। নবদ্বীপ বললে, পুরীর কাছে? আমার মা একবার পুরী গিয়েছিলেন। পুরী, সাক্ষীগোপাল, ভুবনেশ্বর, সে বুঝি মেদিনীপুর জেলা? বিশ্বাসমশাই বললেন, হ্যাঁ। ভৌগোলিক আলোচনা শেষ করে যে যার বাড়ির দিকে চলে গেল। গঙ্গাচরণ পাঠশালায় বসে পরদিন ছেলেদের জিজ্ঞেস করলে, এই, সিঙ্গাপুর কোথায় জানিস? কেউ বলতে পারলে না, কেউ নামই শোনেনি। গঙ্গাচরণ নিজের ছেলের দিকে হাসি হাসি মুখে তাকিয়ে বললে, হাবু, সিঙ্গাপুর কোথায়? হাবু দাঁড়িয়ে উঠে সগর্বে বললে, পুরীর কাছে, মেদিনীপুর জেলায়। পাঠশালার অন্যান্য ছেলেরা ঈর্ষা মিশ্রিত প্রশংসার দৃষ্টিতে হাবুর দিকে চেয়ে রইল। বৈশাখের মাঝামাঝি থেকে কতগুলো আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলে গঙ্গাচরণ বাজারের জিনিসপত্র কিনতে গিয়ে। প্রত্যেক জিনিসের দাম ক্রমশ চড়ে যাচ্ছে। কিন্তু তা জাগে, সেদিন হাটে একটা ঘটনা দেখে শুধু গঙ্গাচরণ নয়, হাটের সব লোকই অবাক হয়ে গেল। ঘটনাটা অতি সামান্য। ইয়াসিন বিশ্বাসের বড় গোলাদারি দোকান। তাতে কেরোসিন তেল আনতে গিয়ে অনেকে শুধু হাতে ফিরে গেল, তেল নাকি নেই। গঙ্গাচরণের বিশ্বাস হল না কথাটা। সে নিজেও তেল নেবে। তেলের বোতল হাতে দোকানে গিয়ে দাঁড়াতেই ইয়াসিনের দাদা ইয়াকুব বললে, তেল নেই পণ্ডিত মশাই। নেই? আগে না। তেল আনুনি? আগে পাওয়া যাচ্ছে না। সে কি কথা? কেরোসিন পাওয়া যাচ্ছে না? আমাদের চালান আসেনি এবার একদম। শুনলাম নাকি মহকুমা হাকিমের কাছে দরখাস্ত করতে হবে চালান পাঠাবার আগে। কবে আসতে পারে? আগে কিছু ঠিক নেই। গঙ্গাচরণ বোতল হাতে বেরিয়ে আসছে। ইয়াকুব সুর নিচু করে বললে, বাবু, এই বেলা কিছু নুন আর কিছু চাল কিনে রাখুন। ও দুটো জিনিস যদি ঘরে থাকে, তাহলে কষ্টসৃষ্ট করে আধপেট খেয়েও চলবে। কেন, ও দুটো জিনিসও কি পাওয়া যাবে না নাকি? পণ্ডিত মশাই, সাবধানের মান নেই। আমরা হলাম ব্যবসাদার মানুষ, সবদিকে নজর রেখে চলতে হয়। কে জানে কি হয় মশাই। গঙ্গাচরণ ভাবতে ভাবতে বাড়ি চলে এসে স্ত্রীকে বললে, আজ একটি আশ্চর্য কাণ্ড দেখলাম। কি গা? পয়সা হলেও জিনিস মিলে না, এই প্রথম দেখলাম। কোনো দোকানই নেই। আরও একটি কথা বললে দোকানদার, চালও কিনে রাখতে হবে নাকি? অঙ্গনবউ তাচ্ছিল্যের সুরে বললে, দূর, রেখে দাও ওদের সব গাঁজাখুরি কথা। চাল পাওয়া যাবে না, নুন পাওয়া যাবে না, তবে দুনিয়া পৃথিবী লোকে বাঁচতে পারে কখনো? কি খাবে এখন? যা দেবে।
অঙ্গন টাটকা ভাজা মুড়ি গাওয়া ঘিতে মেখে নিয়ে এসে দিলে, তার সঙ্গে শশা কুচানো। বললে, একটু চিনি দেব, ওর সঙ্গে মেখে খাবে? না, চিনি আমার ভালো লাগে না। হাবু কোথায়? বাড়ি নেই। বিশেষ মশাইয়ের নাতির সঙ্গে ওর খুব ভাব হয়েছে কি না, ডেকে নিয়ে গেল এসে। বড় মানুষের নাতির সঙ্গে ভাব থাকা ভালো। সময় অসময় দুটো জিনিস চাইলেও পাওয়া যাবে, সেই জন্য আমিও যেতে বারণ করিনি। এসো, দুটো মুড়ি খাও আমার সঙ্গে। অঙ্গনবো সলজ্জ হেসে বললে, আহা, রস যে উঠলে উঠছে। আজ বাদে কাল যে ছেলের বউ ঘরে আনতে হবে, খেয়াল আছে? বলে এসে স্বামীর পাশে বসে বাটি থেকে এক মুঠ ঘি মাখা মুড়ি তুলে নিয়ে মুখে ফেলে দিল। স্বামীর দিকে বিলল কটাক্ষে চেয়ে বললে, মনে পড়ে সেই ভাতশালায় বিলের ধারে একদিন তুমি আর আমি এক বাটি চিড়ের ফলার খেয়েছিলাম? হাবু তখন ছোট। অঙ্গন বইয়ের হাসি ও চোখের বিলল দৃষ্টি প্রমাণ করিয়ে দিলে সে বিগত যৌবনা নয়। পুরুষের মন এখনো হরণ করার শক্তি সে হারায়নি। গঙ্গাচরণ স্ত্রীর দিকে চেয়ে রইল মুগ্ধ দৃষ্টিতে। ফাল্গুন মাসের শেষে গঙ্গাচরণ একদিন পাঠশালার ছুটি দিয়ে চলে আসছে। কামদেবপুরের দুর্গা পণ্ডিত পথে ওকে ধরে বললে, ভালো আছেন? সেদিন গিয়েছিলেন কামদেবপুর, আমি ছিলাম না। নমস্কার। নমস্কার, ভালো আছেন? একরকম চলে যাচ্ছে। আপনার সঙ্গেই দেখা করতে আসা। কেন বলুন? আমার তো আর ওখানে চলে না। 7.5 টাকা মাইনেতে একেবারে অচল হলো। চালের মন হয়েছে 10 টাকা। গঙ্গাচরণের বুকটার মধ্যে ধক করে উঠল। অবিশ্বাসের দৃষ্টিতে দুর্গা পণ্ডিতের দিকে চেয়ে এসে বললে, কোথায় শুনলেন? আপনি জেনে আসুন রাধিকাপুরের বাজারে। সেদিন ছিল 4 টাকা, হলো 6 টাকা, এখন অমনি 10 টাকা। মিথ্যে কথা বলিনি, খোঁজ নিয়ে দেখুন। মনে 4 টাকা চড়ে গেল, বলেন কি? তার চেয়েও একটি কথা শুনলাম, তা আরও ভয়ানক। চাল নাকি এবার না কিনলে এরপরে বাজারে আর মিলবে না। শুনে তো পেটের মধ্যে হাত পা ঢুকে গেল মশাই। গঙ্গাচরণের সঙ্গে সঙ্গে দুর্গাপণ্ডিত ওর বাড়ি পর্যন্ত এলো। গঙ্গাচরণের বাইরের ঘর নেই। উঠোনের ঘাসের উপরে মাদুর পেতে দুর্গাপণ্ডিতের বসবার জায়গা করে দিলে। তামাক সেজে হাতে দিলে, বললে, ডাব কেটে দেব, খাবেন? হ্যাঁ, সে তো আপনার হাতের মুঠোর মধ্যে, বেশ আছেন। আর কিছু খাবেন? না না, থাক, বসুন আপনি। এ কথা ও কথা হয়। দুর্গাপণ্ডিত কিন্তু উঠবার নাম করে না। গঙ্গাচরণ ভাবলে, কামদেবপুর এতটা পথ যাবে কি করে? সন্ধে তো হয়ে গেল। আরও বেশ কিছুক্ষণ কাটল। গঙ্গাচরণ কিছু বুঝতে পারছে না। এখনো যায় না কেন? শীতের বেলা, কোন কালে সূর্য অস্ত গিয়েছে? হঠাৎ দুর্গাপণ্ডিত বললে, হ্যাঁ, ভালো কথা। এবেলা আমি দুটো খাবো কিন্তু এখানে। খাবেন? তাহলে বাড়ির মধ্যে বলে আসি। অঙ্গনবউ রান্নাঘরে চাল ভাজছিল। স্বামীকে দেখে বললে, ওগো, তোমার সেই পণ্ডিত মশাইয়ের জন্য দুটো চাল ভাজছি যে, তেল নুন মেখে তোমরা দুজনে খাও গে। শোনো, পণ্ডিত মশাই রাত্রিরে এখানে খাবেন। তুমি বললে বুঝি? না, উনিই বলছেন, আমি কিছু বলিনি। তা না, কিছু নয়। কি দিয়ে ভাত দিই পাতে? একটু দুধ যা ছিল ওবেলা তুমি আর হাবু খেয়েছ। দুর্গাপণ্ডিতের কথাবার্তা শুনে গঙ্গাচরণের মনে হল সে খুব ভয় পেয়েছে। এমন একটা অবস্থা আসবে সে কখনো কল্পনা করতে পারেনি। ওর ভয়ের ছোঁয়াচ এসে গঙ্গাচরণের মনেও পৌঁছায়। বাইরে ঘোড়া নিম গাছটার তলায় অন্ধকার রাত্রে বসবার জন্যে হাবু একটা বাঁশের মাচা করেছিল। দুই পণ্ডিতে সেই মাচার উপর একটি মাদুর বিছিয়ে দিব্যি ফুরফুরে ফাগুনে হাওয়ায় বসে তামাক ধরিয়ে কথাবার্তা বলছিল। হাবু এসে বললে, বাবা, নিয়ে এসো ওকে, খাওয়ার জায়গা হয়েছে। মুগের ডাল, আলু ভাতে, পেঁপের ডালনা ও বড়া ভাজা। অঙ্গনবউ রাঁধতে পারে খুব ভালো। দুর্গাপণ্ডিতের মনে হল এমন সুস্বাদু অন্ন ব্যঞ্জন অনেক দিন খায়নি। হাবু বললে, মা জিজ্ঞেস করছে, আপনাকে কি আর দুখানা বড়া ভাজা দেবে? গঙ্গাচরণ ওই সঙ্গে খেতে বসেছে। বললে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয় না, জিজ্ঞেস করা করি কি। অঙ্গনবউ আড়ালে থেকে হাবুর হাতে পাঠিয়ে দিলে একটা রেকাবিতে কিছু পেঁপের ডালনা, কখানা বড়া ভাজা। গঙ্গাচরণ বললে, ওগো, তুমি ওর সামনে বেরো। উনি তোমার ধনপতি কাকার বয়সী। আপনার বয়স আমার চেয়ে বেশি হবে, কি বলেন? দুর্গাপণ্ডিত বললে, অনেক বেশি। বৌমাকে আসতে বলুন না, একটা কাঁচা ঝাল নিয়ে আসুন। একটু পরে অঙ্গন বউ লজ্জা কুণ্ঠা জড়িত সুঠাম সুগেরে কাঁচের চুরি পরা হাতে গোটা 2 কাঁচা লঙ্কা এনে দুর্গাপণ্ডিতের পাতে ফেলে দিতেই দুর্গাপণ্ডিত ওর দিকে মুখ তুলে চেয়ে বললে, মা যে আমার লক্ষ্মী পীর্তি মেয়ে,
আমার এক ভাইজির বয়সী বটে। কোনো লজ্জা নেই আমার সামনে বৌমা। একটু সর্ষের তেল আছে? দাও তো মা। হাবু বললে, মা বলছে দুধ নেই, একটু তেঁতুল গুড় মেখে ভাত কটা খাবেন? হাঁ হাঁ, খুব। দুধ কোথায় পাবো? বাড়িতেই কি রোজ দুধ খাই নাকি? দুর্গা পণ্ডিত এই বয়সেও কিন্তু বেশ খেতে পারে। মোটা আউশ চালের রাঙা রাঙা ভাত শুধু তেঁতুল গুড় মেখে যা খেলে গঙ্গাচরণের তা দুবেলার আহার। অঙ্গন বউ কিন্তু খুব খুশি হল দুর্গা পণ্ডিতের খাওয়া দেখে। যে মানুষ খেতে পারে তাকে নাকি খাইয়ে সুখ। নিজের জন্য রাখা বড়া ভাজাগুলো সে সব দিয়ে দিলে অতিথির পাতে। গঙ্গাচরণ মনে মনে ভাবলে 6.75 বেচারি নিশ্চয়ই আধ পেট খেয়ে থাকে। রাত 10টার বেশি নয়, একটু ঠান্ডা রাতটা। আবার এসে দুজনে বসল নিমগাছের তলায় বাঁশের মাচায়। হাবু তামাক সে জেনে দিলে। দুর্গা পণ্ডিত বললে, এখন কি করি? আমায় একটা পরামর্শ দাও তো ভায়া, যেরকম শুনছি। গঙ্গাচরণ চিন্তিত সুরে বললে, তাই তো, আমারও তো কেমন কেমন মনে হচ্ছে। কেরোসিন তেল বাজারে আর পাওয়া যাচ্ছে না। আবার কাল থেকে শুনছি দেশলাইও নাকি নেই। সে মোরগে, যাক কেরোসিন তেল, অন্ধকারে থাকব, কিন্তু খাবো কি? চাল নাকি মোটেই মিলবে না, দামও চড়বে। দাম আরও চড়বে? 10 টাকা হয়েছে, আরও? একজন ভালো লোক বলছিল সেদিন, এই বেলা কিছু কিনে রাখতে পারলে ভালো হতো, কিন্তু 65 টাকা মাইনেতে রোজকার চাল কেনাই কঠিন হয়ে পড়েছে। আমাদের স্কুলের সেক্রেটারি হলো ও গায়ের রতিকান্ত ঘোষ। গোলাপালা আছে বাড়িতে, ধান চাল মজুদ আছে। সেদিন বললাম আমায় 1 মণ চাল দিন, মাইনে থেকে কেটে নেবেন। তা আধমন দিতে রাজি হয়েছে। আপনার কত চাল লাগে রোজ? তা সকালবেলা উঠলি 1 পালি করে চালির খরচ। খেতে দুবেলায় 8-9টি প্রাণী, কি করে চালাই বলো তো ভায়া? ও আধমন চালে আমার কদিন? গঙ্গাচরণ মনে মনে বললে, তার উপর খাওয়ার যা বহর, অমন যদি সকলের হয় বাড়িতে, তবে রতিকান্ত ঘোষের বাবাও চাল জুগিয়ে পারবে না। দুর্গা পণ্ডিত কিছুতেই ঘুমোতে যায় না। মাঝে পড়ে গঙ্গাচরণেরও ঘুম হয় না। অতিথিকে ফেলে রেখে সে একা শুতে যায় কি করে? তার নিজেরও যে ভয় একেবারে না হয়েছে তা নয়। দুর্গা পণ্ডিত বললে, একটা বিহিত পরামর্শ দাও তো ভায়া। ওখানে একা একা থাকি, যত সব অজ মুখ্যদের মধ্যিখানে। আমরা কি পারি? আমরা চাই একটু সৎসঙ্গ, বিদ্যে পেটে আছে এমন লোকের সঙ্গ, নয়তো প্রাণ যে হাঁপিয়ে ওঠে, নাকি বলো? ঠিক ঠিক, তাই ভাবলাম যদি পরামর্শ করতে হয় তবে ভায়ার ওখানেই যাই। বাজে লোকের সঙ্গে পরামর্শ করে কি হবে? তুমি যা বুদ্ধি দিতে পারবে চাষাভূষো লোকের কাছ থেকে সে পরামর্শ পাব না। যুদ্ধের খবর কি? জাপানিরা সিঙ্গাপুর নিয়ে নিয়েছে। শুধু সিঙ্গাপুর কেন, ব্রহ্মদেশও নিয়ে নিয়েছে। জানো না সে খবর? না, শুনিনি তো। ব্রহ্মদেশ, সে তো যেখান থেকে রেঙ্গুন চাল আসে রে ভায়া। ওই যে সস্তা মোটা মোটা আলো চাল, সিদ্ধও আছে, তবে আমি আতপ চালটাই খাই। এ আবার এক নতুন খবর বটে। কাল বিশ্বাসমশায়ের চণ্ডী মণ্ডপে বসে গল্প করবার একটা জিনিস পাওয়া গেল বটে। এ খবরটা সে এতদিন জানে না, কেউ তো বলেওনি। জানেই বা কে অজ চাষা গায়ে? তবে গঙ্গাচরণের কাছে সবটাই ধোঁয়া ধোঁয়া। রেঙ্গুন বা ব্রহ্মদেশ ঠিক কোন দিকে তা সে জানে না। পূব বা দক্ষিণ দিকে কোন জায়গায়, অনেক দূর। পরদিন দুপুরবেলাতেও দুর্গা পণ্ডিত এখানেই আহার করলে। অঙ্গন বউ তার জন্য 2-3 রকমের তরকারি রান্না করলে। খেতে ভালোবাসে ব্রাহ্মণ অতিথি, তাদের চেয়ে অনেক গরিব। অঙ্গন বউ হাবুকে সকালে উঠেই বলেছে, একটা মোচা নিয়ে আয় তো তোর সয়াদের বাগান থেকে। স্ত্রীকে মোচা কুটতে দেখে গঙ্গাচরণ বললে, আজ যে অতিথি সৎকারের খুব বহর দেখছি। ভারী তো, একটু মোচার ঘণ্টা বাঁধব, আর একটু শুক্তুনি। বেশ বেশ, অতিথির দোহাই দিয়ে সঙ্গে সঙ্গে আমাদেরও হয়ে যাবে। হ্যাঁ গা, পণ্ডিত মশাই বড় গরিব না? দেখে বড় কষ্ট হয়। কিরকম কাপড় পরে এসেছে, পায়ে জুতো নেই। তা অবস্থা ভালো হলে কি 7 টাকা মাইনেতে পড়ে থাকে পাঠশালায়? আজ ওকে একটু ভালো করে খাওয়াও, একটু দুধ জোগাড় করে দেবে। দেখি যদি নিবারণ ঘোষের বাড়িতে মেলে। ওটা কাঁচকলার মোচা নয় তো? তাহলে কিন্তু এত তেতো হবে যে মুখে দেওয়া যাবে না তরকারি। না গো, এই কাঁটালি কলার মোচা। আমাকে তুমি আমার কাজ শেখাতে এসো না বলছি। দুপুরবেলা দুর্গা পণ্ডিত খেতে বসে সপ্রশংস বিস্ময়ের দৃষ্টিতে পাতের দিকে চেয়ে বললে,
এ যে রীতিমতো ভোজের আয়োজন করেছেন দেখছি। আহা, বৌমা সাক্ষাৎ লক্ষ্মী। এত সব রেঁধেছেন বসে বসে। হুমা, কোথায় গেলে গোমা? অঙ্গনবউ ঘরে ঢুকে সকুণ্ঠিত সলজ্জভাবে মুখ নিচু করে রইল। দুর্গাপণ্ডিত ভালো করে মোচার ঘণ্টা দিয়ে অনেকগুলো ভাত মেখে গোগ্রাসে খেতে খেতে বললে, সত্যি, অমন তৃপ্তির সঙ্গে কতকাল খাইনি। গঙ্গাচরণের মনে হল দুর্গাপণ্ডিত কিছুমাত্র বাড়িয়ে বলছে না। ওর স্বরে কপট ভদ্রতা নেই, সত্যি কথাই বলছে ও। এমনকি অনেকদিন পরেও ও যেন আজ পেট পুরে দুটি ভাত খেতে পেল। অঙ্গনবউ বললে, ও হাবু, বলার কি দেব, মোচার ঘণ্টা আর একটু আনি। পরিশেষে ঘন জাল দেওয়া এক বাটে দুধ আর নতুন আখের গুড়। দুর্গাপণ্ডিত সত্যি অভিভূত হয়ে পড়েছে। খাওয়ার সময় ওর চোখ দুটো যেন কেমন ধরনের চকচক করছে। শীর্ণ চেহারা বোধহয় শুধু না খেয়ে খেয়ে। অঙ্গনবউয়ের মনে মমতা জন্মাল। তাদের যদি অবস্থা থাকত দেবার, ইচ্ছে হয় রোজ ওই অনাহার শীর্ণ দরিদ্র পণ্ডিত মশাইয়ের পাতে এমনই রত নানা ব্যঞ্জন সাজিয়ে খেতে দেয়। আসি বৌমা, আপনাদের যত্নের কথা ভুলব না কখনো, বাড়ি গিয়ে মনে রাখব। অঙ্গনবউয়ের চোখ দুটি অশ্রুসজল হয়ে উঠল। যদি কখনো না খেয়ে বিপদে পড়ি, তুমি একটু ঠাঁই দিও মা অন্নপূর্ণা, বড্ড গরিব আমি। দুর্গাপণ্ডিতের অপস্ট্রিয়মান ক্ষীণ দেহ আমশিমুলের বনের ছায়ায় ছায়ায় দূর থেকে দূরান্তরে গিয়ে পড়ল অঙ্গনবউয়ের স্নেহদৃষ্টির সম্মুখে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অশনি সংকেত, পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।